আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠান স্টুডিও ক্লিনিক দেখবার জন্যে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানান সমস্যা নিয়ে আলোচনা এবং বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকি। এই ধারাবাহিকতায় আমরা আমাদের এবারের বিষয় নির্বাচন করেছি মানসিক রোগ। সুপ্রিয় দর্শক, এই মানসিক রোগ বিষয়ে বিভিন্ন রকম প্রশ্ন উত্তর এবং আপনাদের বিভিন্ন জানা প্রশ্নের উত্তর দেবার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার পরাগ দে, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার পরাগ দে, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনায় যাচ্ছি, তবে আলোচনায় যাবার পূর্বে আসুন আমরা মানসিক রোগ বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রামাণ্য প্রতিবেদন দেখে আসি। মানসিক রোগ হচ্ছে রোগীর অস্বাভাবিক আচরণ বা অস্বাভাবিক জীবনযাপন, যার জন্য স্বাভাবিক পারিবারিক, সামাজিক ও পেশাগত জীবন ব্যাহত হয় এবং রোগী তীব্র মানসিক যন্ত্রণায় ভোগে। বংশগত প্রভাব, পরিবেশগত প্রভাব, শারীরিক ও মানসিক যৌন নির্যাতন, অস্বাভাবিকভাবে শিশুর লালন পালন, নেশাদ্রব্যের ব্যবহার, মস্তিষ্কের গঠনজনিত সমস্যা, নিউরোট্রান্সমিটারের ভারসাম্যহীনতা, দীর্ঘমেয়াদী ঘুমের অভাব, দীর্ঘমেয়াদী অস্বাভাবিক মানসিক চাপ, এছাড়া মৃগীরোগ, স্ট্রোক, ডায়াবেটিক্স, হেড ইনজুরি, ব্রেন টিউমার, কিডনি, যকৃত, হৃৎপিণ্ডের ফেলিয়ারও মানসিক রোগের কারণ হতে পারে। হঠাৎ করে বেশি উত্তেজিত হয়ে পড়া, অনেকদিন ধরে নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে রাখা, টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে মন খারাপ থাকা, অন্যদের সঙ্গে একেবারে কথা বলতে না চাওয়া, সবার সাথে ঝগড়া করা, গায়েবী আওয়াজ বা কথা শুনতে পাওয়া, অন্যদের অকারণে সন্দেহ করা, গোসল বা দাঁত মাজার মতো প্রত্যহিক কাজ বন্ধ করে নিজের প্রতি যত্ন না নেয়া, যেসব কাজে আনন্দ পাওয়া যায় সেসব কাজে নিরানন্দ ও আগ্রহ কমে যাওয়া, নিজেকে নিয়ে নেতিবাচক চিন্তা করা বা সব কিছুতে নিজেকে দায়ী মনে হওয়া, সিদ্ধান্তহীনতা বা মনোযোগ কমে যাওয়া এবং খুব তীব্র হলে আত্মহত্যার চিন্তা, পরিকল্পনা ও চেষ্টা করা, অতিরিক্ত সূচিবায়ুগ্রস্ত হয়ে ওঠা, ঘুম অস্বাভাবিক কমে বা বেড়ে যাওয়া, খাবারে অরুচি তৈরি হওয়া বা রুচি বেড়ে যাওয়া, বাসার, অফিসের বা পেশাগত কাজের প্রতি অনীহা তৈরি হওয়া, সামাজিক সম্পর্ক হতে নিজেকে সরিয়ে নেয়া। দক্ষ মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করান। ভারসাম্যপূর্ণ ও স্থায়ী দৈনন্দিন কর্মতালিকা মেনে চলুন। কাজে ব্যস্ত থাকুন, পর্যাপ্ত পরিমাণ ঘুমান, বিশ্রাম ও আরাম করার জন্য সময় নিন, পুষ্টিকর ও সুষম খাবার গ্রহণ করুন, ধূমপান ও মদ্যপান সহ যাবতীয় নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিজেকে সবার থেকে আলাদা করা থেকে বিরত থাকুন, ধর্মীয় কাজে সময় দিন, পর্নোগ্রাফি দেখা পরিহার করুন। বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি সরকারি হাসপাতালে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য সাইকিয়াট্রিস্ট ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োজিত আছেন। সুশৃঙ্খল জীবনযাপন করুন, মানসিক রোগ মুক্ত থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা প্রামাণ্য প্রতিবেদনটি দেখলেন, তো আমরা আলোচনা শুরু করছি। ডক্টর পরাগ, আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে মানসিক রোগ বলতে আসলে কি বোঝায়? মানসিক রোগ আসলে অনেক বড় একটা টার্ম। আমরা যদি মানসিক রোগ সম্বন্ধে বলতে চাই, এখানের মধ্যে আমরা 2 ভাগে ভাগ করি। একটা বলি সাইকোসিস, আর একটা বলি নিউরোসিস। সাইকোসিস মিনস যেটা বাস্তব অবাস্তবে তফাৎ করতে পারে না, সন্দেহ থাকতে পারে, তারপর অহেতুক কোনো কারণে রেগে যাওয়া, উত্তেজিত হওয়া, এখানে ডিলিউশন বা ভ্রান্ত বিশ্বাস আমরা বলতে পারি, অথবা হ্যালুসিনেশন বা বিভ্রম, এগুলোর মধ্যে চলে সাইকোসিস। তো সাইকোসিসের মেইনলি যে 2টা টার্ম আমরা খুব বেশি ইউজ করি, সিজোফ্রেনিয়া এবং বাইপোলার ডিসঅর্ডার। এই 2টা মূলত সাইকোসিস। আরও অনেকগুলো টার্ম আছে, বাট আমরা এই 2টা নিয়ে মূলত খুব বেশি পাই রোগী। আচ্ছা, আর নিউরোসিস রোগীর মধ্যে আমরা খুব সহজে অ্যাংজাইটি ডিসঅর্ডার,
বিষণ্ণতা বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার, ফোবিয়া বা ভয়ের যে ডিসঅর্ডারগুলো বলি আমরা, ফোবিক ডিসঅর্ডার, ওসিডি বা সূচিবায়গ্রস্ততা, সোশ্যাল অ্যাংজাইটি, সামাজিক ভীতি, এই ধরনের টার্মগুলো আমরা খুব ইজিলি পাই। তো এই অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং সাইকোসিস এই দুইটা নিয়ে মূলত আমাদের মানসিক রোগ আমরা বলি। কিন্তু সমস্যা হচ্ছে কি, যখনই আমরা মানসিক রোগ বলি তখন শুধু মনে হয় যে পাগল বা এই ধরনের টার্মগুলো আমরা খুব ইউজ করি। আসলে ব্যাপারটা তা না। যে কোনো ধরনের উদ্বেগ, অতিরিক্ত মানসিক চাপ, অবসাদ, স্ট্রেস, তারপর অ্যাংজাইটি, ফোবিয়া সব কিছুই কিন্তু মানসিক রোগের মধ্যে অন্তর্ভুক্ত। জি, আমি বাংলাদেশের একটু পরিসংখ্যানটি জানতে চাইছি যে বাংলাদেশে আসলে কি ধরনের বা বাংলাদেশের সংখ্যাটা কেমন। তবে এই প্রশ্নে যাবার আগে একজন দর্শক যুক্ত আছেন। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনার নাম, বয়স এবং আপনার সমস্যার কথা আমাদেরকে জানান। জি, আমি জি দর্শক বলুন। সুপ্রিয় দর্শক, অনুগ্রহ করে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বালাগঞ্জ থেকে বলতেছিলাম। জি, জি, আমার নাম হচ্ছে ইসমাইল হোসেন। বয়স? জি, আমার বয়স হচ্ছে 19 বছর। 19। জি বলুন, সমস্যা? সমস্যা হচ্ছে প্রতিদিন দুশ্চিন্তা হয়, অযথা দুশ্চিন্তা হয় এবং শরীর দুর্বল থাকে সবসময়, কারোর সাথে কথা বলতে মন চায় না জি, এবং সবসময় শরীরে ব্যথা থাকে। অযথা আপনার কল্পনা কিছু আলাদা কিছু ভাবনায় আসে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যুক্ত থাকুন। জি, ডাক্তার পরাগ, আপনি তো হ্যাঁ, আমি শুনলাম। সুপ্রিয় দর্শক, আমি আপনার কথাগুলো অবশ্য পুরোপুরি বোঝা যাচ্ছিল না। যতটুকু বুঝলাম আপনার আপনার প্রথম কোয়েশ্চেনটা ছিল হয়তোবা আমার শরীর দুর্বল এবং আমার কল্পনায় অনেক ধরনের অনেক বিষয় আসে। তো আপনার কথাটা জিস যদি আমরা বলি, যদি দুর্বল থাকে বা কোনো কাজকর্মে অনীহা থাকে তখন আমরা এক্ষেত্রে কোনো ধরনের বিষণ্ণতা আছে কিনা এটা চেক আউট করতে হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আপনি যেটা বলেন কল্পনায় আসে, তো কল্পনায় যদি এরকম কোনো জিনিসপত্র আছে যেটা আপনি চিন্তা করতে চান না, আপনার মনের বিরুদ্ধে গিয়ে চিন্তাগুলো চলে আসে, তখন আমরা ওসিডি বা সূচিবায়গ্রস্ততার কোনো ব্যাপার আছে কিনা আপনাকে চেক করে দেখতে হবে। আসলে মানসিক রোগের এই সিমটমগুলো অ্যানালাইসিস করা বা চেক করা এগুলো সময়ের প্রয়োজন হয়। দুই একটা লক্ষণ শুনে হয়তো পুরোপুরি বোঝা যায় না, হয়তো অনুমান করা যায়, বাট অনুমান নির্ভরতা এক্ষেত্রে আমাদের খুবই বিপজ্জনক ব্যাপার। এই বিষয়গুলো সঠিকভাবে দক্ষ মানসিক চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে আপনাদেরকে আগাতে হবে। দর্শক, আপনার যেখানে বাড়ি ঠিক তার নিকটস্থ আপনার মেডিকেল কলেজে আপনি মনোরোগ বিশেষজ্ঞ কাছে আপনি গিয়ে এই সমস্যাগুলো বলে অবশ্যই চিকিৎসা করিয়ে আসতে পারেন। তবে আপনার জন্য আমার ক্লু হচ্ছে আপনি হয়তোবা বিষণ্ণতা অথবা সূচিবায়গ্রস্ততা এর যে কোনো একটি হতেও পারে। জি, হয়তোবা। ধন্যবাদ। আমরা মানসিক রোগের ব্যাপ্তি বা পরিসংখ্যানটাই পরিসংখ্যান, সম্পর্কে মানসিক রোগের লাস্ট যেটা সার্ভে করা হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ কর্তৃক খুব সম্ভবত 2018 সালে, সেই সার্ভেতে বাংলাদেশে প্রতি 100 জনে 18.7 জন খুব সম্ভবত মানসিক রোগে আক্রান্ত। আমরা যদি আরেকটু ছোট করে বলি, এর মধ্যে সবচেয়ে বেশি খুব সম্ভবত অ্যাংজাইটি ডিসঅর্ডার 6.7%, এরপর ডিপ্রেসিভ ডিসঅর্ডার 5.2%, তারপর আপনার সিজোফ্রেনিয়া 1%, বাইপোলার 1% এবং ওসিডিও 1.2 বা তার কাছাকাছি। জি, এগুলাই মোটামুটি ছিল আর কি জি, সার্ভেতে। আমি একটু জানতে চাচ্ছি যে বিষণ্ণতা, ইদানিং এই বিষয়টি বেশ প্রকট আকারে দেখা দিচ্ছে। বিষণ্ণতা বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, বিষণ্ণতা বলতে যদি আমরা ছোট করে বলি তাহলে বলি যে আমরা অনেক সময় বলি যে মন খারাপ। আসলে এই মন খারাপের ব্যাপ্তি, এটার স্পেকট্রাম বা এটার মানে দূরত্ব অনেক বেশি, অনেক গভীর। তো আমি আরেকটু যদি বড় করবো যে একটানা কারো মন যদি খারাপ থাকে 14 দিনের বেশি এবং আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী যদি 9টা ক্রাইটেরিয়ার মধ্যে মোট 5টা উপস্থিত থাকে তখন আমরা এটাকে বিষণ্ণতা মানে ডিসঅর্ডার বলি। তো কীরকম একটু আমি যদি বোঝাই বলি যে তার ঘরে বাইরে সবসময় মন খারাপ থাকবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তার আগে যেসব কাজ করে আগ্রহ পেত, আনন্দ করা, গল্প করা, কোথাও যাওয়া, ফ্যামিলি নিয়ে একটু এনজয় করা, টিভি দেখা, একসাথে কোনো আড্ডা দেওয়া, তো এইসব কাজে তার টোটালি অনীহা এবং যেতেই ভালো লাগবে না। তার হয় ঘুম কমে যাবে, নাহলে ঘুম বেড়ে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘুম কমে যায়। তার রুচি হয় বেড়ে যাবে অথবা কমে যাবে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে রুচি কমে যায়। আচ্ছা, তারপর তার একটু সাইকোমোটর এজিটেশন বলি আমরা, একটু উত্তেজিত হওয়া অথবা ফেটিক হয়ে যাওয়া, অবসাদগ্রস্ততা তার চলে আসে। কাজে মনোযোগ রাখতে পারে না, সবসময় নিজেকে একটা হেল্পলেস বা হোপলেস মনে হয় তার। এক সময় দেখা যায় কি তার মৃত্যু চিন্তা চলে আসে, থটস অফ ডেথ, অথবা মনে হয় যে আমি সুইসাইড করে ফেলি, অ্যাটেম্পটও নিয়ে থাকে অনেকে। এবং বিষণ্ণতায় কিন্তু সবচেয়ে সুইসাইডাল রেট সবচেয়ে বেশি।
জি তো এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে যদি তার 5টা থাকে এবং সেটা 14 দিনের বেশি থাকে, তখন আমরা সেটাকে ডিসঅর্ডার বলি। এবং ডিসঅর্ডার হতে হলে আমরা বেসিক্যালি যেটা বলি, তার প্রত্যেকটা ক্ষেত্রে তার এটার একটা সমস্যা তৈরি হবে। যেমন তার সামাজিকভাবে, তার কর্মক্ষেত্রে বা পারিবারিকভাবে সে সবসময় দেখা যাবে একটা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। দেখা যায় সে অফিস করতেছে, কোনো কাজে মনোযোগ বসাতে পারতেছে না, অফিস থেকে ছুটি নিচ্ছে, অথবা অনেকে দেখা যায় জব কুইট করে দিচ্ছেন, অথবা দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক ধরনের ঝামেলা তৈরি হচ্ছে, অথবা দেখা যায় কেউ ফ্যামিলি থেকে অনেক দূরে গিয়ে সেলফ কনফাইনমেন্ট মানে নিজেকে দূরে গিয়ে একা রাখতে অনেকে পছন্দ করেন বিষণ্ণতায়। জি এগুলোই মোটামুটি আমরা বিষণ্ণতার ক্ষেত্রে পেয়ে থাকি। জি আমি আসলে দর্শকদের বোঝার জন্য সহজ করে একটু একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো। হতাশা, বিষণ্ণতা বা দুশ্চিন্তা, এই তিনটি যে টার্ম, এই তিনটির মধ্যে আসলে কি পার্থক্য? আচ্ছা, যদি আমরা বলি হতাশা, ধরেন আপনি পরীক্ষাতে খারাপ করলেন, আপনি হতাশ হতেই পারেন। হতাশ যে আমি আমার এক্সপেক্টেড রেজাল্ট পেলাম না। অথবা আপনি চিন্তা করলেন আজকে একটা ম্যাচ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার, আমি হতাশ হয়ে গেলাম, বাংলাদেশ হেরে গেল। অথবা আমি আমার ডিজায়ার্ড কোনো কিছু পেলাম না, আমি চাকরিটা পেলাম না, আমি হতাশ। তবে এই হতাশাটা 1 দিন বা 2 দিন বা 3 দিন হতেই পারে, সেটা খুব ন্যাচারাল, এটা প্রত্যেক ক্ষেত্রে সেম ধরনের একটা রিফ্লেকশন হয়। কিন্তু যদি এই হতাশাটা দেখা যায় আপনার এই হতাশা থেকে আপনার মন খারাপ হওয়া, কাজে কোনো আগ্রহ কমে যাওয়া, রুচি কমে যাওয়া, ঘুম কমে যাওয়া, অথবা আরও ব্যাপক পরিমাণভাবে আপনার পুরো লাইফটাকে সে বিপর্যস্ত করে তোলে 14 দিনের বেশি, তখন সেটা বিষণ্ণতায় পরিণত হয়। এটা হচ্ছে মূলত হতাশা এবং বিষণ্ণতার বেসিক একটা পার্থক্য। দুশ্চিন্তা? আচ্ছা, দুশ্চিন্তা আপনার নর্মালি হতেই পারে। যে কোনো বিষয়তে আমরা যে ধরনের পরিবেশে বর্তমান বসবাস করি, দুশ্চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক। আমরা যে ইন্ডাস্ট্রিয়ালের যুগে বসবাস করতেছি, বা আমাদের প্রচুর ধরনের ওভার শিডিউলিং, ওভার অ্যাংজাইটি, ওভার স্ট্রেস, এইসব কারণে কিন্তু দুশ্চিন্তা হতেই পারে। কিন্তু এই দুশ্চিন্তাগুলো যদি আবার ওই একইভাবে আমরা বলতে পারি যদি দীর্ঘদিন থাকে, অথবা সেটার সাথে যদি দুশ্চিন্তার সাথে যদি আপনার মন খারাপ থাকা, আগ্রহ না পাওয়া, ঘুম কমে যাওয়া এবং অন্যান্য সিমটমগুলো তৈরি হয়, লক্ষণগুলো, তখন সেটা কি বিষণ্ণতার দিকে টার্ন ওভার করতে পারে। জি এই হতাশা বা দুশ্চিন্তা এগুলো আমার প্র্যাকটিক্যাল একটা অংশ, আমাদের লাইফেরই একটা অংশ। বাট সেগুলো যদি প্রলম্বিত হয়, আনডিউলি প্রলং হয়, অহেতুক সেটা বিলম্বিত হয়, তখনই সেটা বিষণ্ণতার দিকে টার্ন ওভার করতে পারে। জি বিষণ্ণতা আসলে এটি তো একটা বিশাল একটি টার্ম। এই বিষণ্ণতার ক্ষেত্রে আসলে কখন একজন রোগী চিকিৎসকের শরণাপন্ন হবেন? তো আমি এই প্রশ্নের উত্তরে যাবার আগে একজন দর্শকের প্রশ্ন রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর থেকে বলছিলাম, একজন শিক্ষক। দিনাজপুর থেকে? জি 7.5 বছর স্কুলে যায়। জি তো ওর তেমন কোনো সমস্যা নেই, ও মনে রাখতে পারে না, আর কিছু বলতে সে একঘেয়েমি আচরণ করে। এটা আসলে আমি তখন ডাক্তার সাথে শরণাপন্ন হয় নাই, আমি বুঝতে পারতেছি না। সে মানে পড়ার পরে আর তারপর মনে রাখতে পারে না, আবার ডাকলে কিছুক্ষণ উত্তর দেয়। জি আপনি যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। জি ডক্টর পরাগ, যিনি জি। প্রশ্ন করেছেন আপনি হয়তো শুনেছেন, 5 বছর বয়স, জি। স্কুলগামী একটি বাচ্চা, কিন্তু তার তার মধ্যে একটু একগুয়েমি আচরণ রয়েছে, মনে রাখতে পারে প্লাস না। এবং মনে রাখতে পারে না, বা তার পারফরমেন্স Right. তেমন আশাপ্রদ নয়। এই ক্ষেত্রে আসলে কি করণীয়? আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমি আপনাকে গুরুত্ব দিব যে এখানে যেহেতু মনে রাখতে পারে না, আসলে মনে রাখতে কেন পারে না, তার কি কোনো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, দ্যাট মিন্স জন্ম থেকে কোনো ধরনের বুদ্ধি বিকাশের সমস্যা কিনা, আপনাকে সেটা দেখতে হবে। আমরা অনেক সময় বলি যে আইডি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এটাকে পূর্বে বলা হতো মেন্টাল রিটার্ডেশন, অথবা বুদ্ধি প্রতিবন্ধিতা, অথবা বুদ্ধির ঘাটতি। তার বুদ্ধির ঘাটতি আছে কিনা সেটা আপনাকে প্রথম চেক আউট করতে হবে। আপনি একটা আইকিউ টেস্ট করাবেন, আপনার নিকটস্থ মনোরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে একজন সাইকোলজিস্টের মাধ্যমে আপনি একটা সঠিক উপায়ে আইকিউ টেস্ট করবেন। ওই আইকিউ টেস্টের উপর বেসিস করে আমরা পরবর্তী ধাপে আগাবো। তার এই মনে রাখতে না পারার একটা কারণের মধ্যে হচ্ছে বুদ্ধির ঘাটতি, আরেকটা কারণ হতে পারে এডিএসডি, অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, মনোযোগ কম, চঞ্চলতা বেশি। আসলে কি কারণে, অন্য কোনো ফ্যামিলি মেকানিজম বা কোনো ডাইনামিক্স আছে কিনা, সে বাসায় হয়তো স্বাচ্ছন্দ্য নাও করতে পারে, অথবা তার যদি সে তার যাদের সাথে খেলাধুলা করে ওইখানে কোনো সে রেসপন্স করতে পারতেছে কিনা, তার কমিউনিকেশন স্কিল কেমন, এই সবগুলো বিষয় বিবেচনা নিয়ে আমাদের পরবর্তী ধাপে আগাতে হবে। তবে সবচেয়ে জরুরি আপনার আইকিউ টেস্ট করে পরবর্তী ধাপে আগানো। জি আমি একটু জানতে চাচ্ছি, আইকিউ টেস্টের জন্য উনি আসলে কোথায় উনার যাওয়া উচিত? হ্যাঁ, আইকিউ টেস্টের জন্য এটা বেসিক্যালি আইকিউ টেস্টটা করেন হচ্ছে যারা সাইকোলজিস্ট, মনোবিদ যারা বলি আমরা, এই সাইকোলজিস্টরা আইকিউ টেস্ট করেন এবং ওই আইকিউ টেস্টে একটা মার্ক করে দেন কতটুকু ওনার আইকিউর মাত্রাটা। জি এটা আমরা 90-র উপরে হলে স্বাভাবিক বলি, জি 70 থেকে 90 হলে আমরা বর্ডার লাইন বলি, আর 70 যদি নিচে হয়
তখন আমরা সেটাকে আমরা বুদ্ধির ঘাটতি বলে থাকি। জি, আইকিউ টেস্ট করার পরেই বেসিক্যালি উনি পরবর্তীতে হয়তো প্রসিড করা যাবে। আর যে কোনো মনোরোগ বিশেষজ্ঞ যদি কথাবার্তা বলেন, বেড সাইড আইকিউ করে কিন্তু আমরা জানতে পারি, যেটা জি। আমরা সামনাসামনি কথা বলে বোঝা যায় যে কতটুকু আসলে আইকিউ হতে পারে, জি, একটা অ্যাসেসমেন্ট করে নেওয়া। জি, ধন্যবাদ। আমরা বিষণ্ণতায় কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন সেই বিষয়ে জানতে চেয়েছিলাম। বিষণ্ণতায় বেসিক্যালি হয়তো ইনিশিয়ালি কেউ রিপোর্ট করতে চান না। যেমন ধরুন আমার মন খারাপ, ফ্যামিলি সবাই বললো হ্যাঁ মন খারাপ হতেই পারে, এটা তো খুব একটা বড় কোনো ব্যাপার না, সবারই তো মন খারাপ হয় আবার ঠিক হয়ে যাবে। কিন্তু যদি এই মন খারাপ থাকার কারণে তার 14 দিনের বেশি সে কোনো কাজে মনোযোগ দিতে না পারেন, তার প্রত্যেকটা কর্মক্ষেত্রে তার সমস্যা তৈরি হয়, কলিগদের সাথে বা তার স্কুল বা তার কলেজ বা প্রত্যেকটা ক্ষেত্রে সে চুপচাপ হয়ে গেছে, কোনো কাজের আগ্রহ পাচ্ছে না, এবং এইসবের কারণে তার পড়ালেখা নষ্ট হচ্ছে, অফিস যেতে পারতেছে না, তার স্বাভাবিক যে দৈনন্দিন পরিবারের সাথে যে প্রক্রিয়া ইন্টারাকশন এগুলো ব্যাহত হয়, তবে অবশ্যই সাথে সাথে যাওয়া উচিত। কারণ ইনিশিয়ালি বা প্রাথমিক অবস্থায় যদি আপনি বিষণ্ণতার ট্রিটমেন্টটা করতে পারেন, খুব দ্রুত আরোগ্য লাভ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু জিনিসটাকে যদি আপনি খুব প্রলম্বিত করেন, তখন কিন্তু অনেক সময় ওষুধ রেসপন্স করতে চায় না। আমরা বলি যে আর্লি স্টেজ যে কোনো ধরনের মানসিক রোগের ট্রিটমেন্টটা আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ, যদি আমরা ডিটেক্ট করতে পারি এবং ডক্টরকে রিপোর্ট করতে পারি। জি, বিষণ্ণতা আসলে এটা কি শুধুই দুঃখ বা এ ধরনের কোনো কিছু বা জটিল? আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের বিষণ্ণতার তেমন কোনো স্পেসিফিক কারণ পাওয়া যায় না। আবার অনেকের ক্ষেত্রে কেস হিস্ট্রি নিয়ে দেখা যায় যে তার জীবনের এমন কিছু ঘটনা আছে যেগুলো তার জীবনে অনেক প্রভাব ফেলেছে। এই বিষণ্ণতার বিষয়টি যদি আরেকটু আমাদেরকে সহজ করে আচ্ছা বলতেন। আচ্ছা, বিষণ্ণতার ক্ষেত্রে আমরা কয়েকটা ব্যাপার যদি একটু সাইন্টিফিক্যালি বলি, ধরেন একটা স্যাডনেস, আমরা বলি না যে একটু মনে দুঃখ বা হতাশা বা মন খারাপ থাকা, এটা সামান্য হতে পারে, তবে এই স্যাডনেস মানে কিন্তু বিষণ্ণতা নয়। একটা মানুষের কয়েকদিন মন খারাপ থাকতে পারে, আবার অনেকে দেখা যায় সামান্য মন খারাপ কিন্তু তার অফিসিয়াল কোনো কাজকর্ম, তার পড়ালেখা, তার সামাজিক যোগাযোগ বা তার পরিবারের সাথে তার সম্পর্ক সব কিছু কিন্তু ভালো মেনটেন করতে পারে, কিন্তু হয়তো একটু হালকা মন খারাপ, এটার কারণে সে হয়তো একটু চুপচাপ হয়ে গেছে বা কোনো কাজে তার যতটুকু মনোযোগ দেওয়া দরকার ততটুকু পারতেছে না। তো সেক্ষেত্রে সেটা কি ডিসঅর্ডার বলা যাবে না, হয়তো একটু লক্ষণ বা স্যাডনেস বলা যাবে। কিন্তু ডিসঅর্ডার হবে তখনই যখন সে বিষণ্ণতার কারণে পুরোপুরি সে বলা যায় বিধ্বস্ত হয়ে যায়, বা কোনো কাজে কর্মে টোটালি মনোযোগ দিতে পারে না, চুপচাপ হয়ে যায় অথবা অস্থির হয়ে যায়, তার টোটালি কোথাও গিয়ে সে এক মুহূর্ত বসতে পারে না, বাসায় অবস্থান করতে পছন্দ করে, কারোর সাথে তার কথা বলতে ভালো লাগে না, নিজেকে সে একা করে রাখে। এই ধরনের ক্ষেত্রে আসলে দেখা যায় কি চিকিৎসার দরকার হয়। জি, এটা হচ্ছে মূলত জি, স্যাডনেস এবং বিষণ্ণতার একটা বেসিক একটা পার্থক্য। ধন্যবাদ। একজন দর্শক যুক্ত আছেন সম্ভবত। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। জি, এই যে আমার হাউস সমস্যা কথা বলছি, তার এই যে মাথার সমস্যা মনে করেন আপনার যদি মানে যে আমার হাজবেন্ডের মাথার সমস্যা হয় বুঝছেন, সে যদি কোনো দিনে টেনশন করে ওই একটাই বারবার ভাবে, রাতে ঘুম হয় না, মাথা ব্যথা করে, রাতে মাথা গরম হয়ে যায়, খাওয়া রুচি থাকে না, এরকম করে। জি। আবার গ্যাসের সমস্যা আবার অতিরিক্ত। উনাকে কি কোনো ডাক্তার দেখিয়েছেন? না না, কোনো ডাক্তার দেখাই নাই। আচ্ছা, ঠিক আছে। জি, ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। জি, ভদ্রমহিলা যিনি প্রশ্ন করেছেন, জি, তিনি উনার স্বামীর কথা বলছিলেন যে উনার বয়স 32 বছর, 32 বছর। উনার ঘুম হয় না, বেশ খিটখিটে মেজাজ থাকে, একগুঁয়েমি ভাব থাকে, কোনো কিছু মনেও রাখতে পারেন না এবং নানাবিধ সমস্যা। হুম, তো উনি এই পর্যন্ত এখনো কোনো চিকিৎসকের শরণাপন্ন হননি। হননি। তো এই ক্ষেত্রে উনার জন্য কি পরামর্শ হতে আচ্ছা, পারে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের সমস্যা শুনে মনে হচ্ছে হয়তোবা উনি কোনো বিষণ্ণতার মধ্যে যেতেও পারেন। আসলে দেখা যায় কি অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং ডিপ্রেসিভ ডিসঅর্ডার এর মধ্যে কিন্তু একটা কিছু কিছু ক্ষেত্রে মিল থাকে। যেমন দেখা যায় অ্যাংজাইটির ক্ষেত্রে অনেক সময় ঘুম হয় না, মেজাজ একটু খিটখিটে হতে পারে। আবার বিষণ্ণতার ক্ষেত্রে হতে পারে। কিন্তু বিষণ্ণতার মধ্যে মূলত যেটা ২টা সমস্যা আমরা বলি যে কার্ডিনাল সাইন, মানে গুরুত্বপূর্ণ ২টা। একটা হচ্ছে মন খারাপ, ঘরে বাইরে সব জায়গাতে মন খারাপ, এবং কাজে কর্মে কোনো আগ্রহ না পাওয়া। এই ২টা পয়েন্টের একটা থাকতেই হবে। তখন সেটাকে আমরা ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলতে পারবো। তবে হ্যাঁ, উনার সমস্যাগুলো শুনে মনে হচ্ছে উনি হয়তো কোনো বিষণ্ণতার রোগে আক্রান্ত। তো আপনি দর্শক, খুব দ্রুত আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। যদি আপনার আশেপাশে মেডিকেল কলেজ হসপিটাল থাকে, আপনি অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথাবার্তা বলুন এবং এই ব্যাপারটা সম্বন্ধে জানান, এবং খুব দ্রুত যদি চিকিৎসা করা যায়, আপনি নিশ্চিতভাবে ৪ সপ্তাহ বা ৬ সপ্তাহের মধ্যে একটা ভালো রেসপন্স পাবেন। জি, ধন্যবাদ। জি, আরো একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমি সিলেট ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমার শরীরে খুব বেশি অশান্তি করে, জি, মাথা বার হয়ে থাকে বা মাথায় অনেক সময় যন্ত্রণা করে, শরীরে অলসতা বেশি। আপনার বয়স?
আমার বয়স 45। জি, আপনি কি কোনো চিকিৎসক দেখিয়েছেন এই এই সমস্যার জন্য? স্যার আমি চিকিৎসা দেখাইছি, ঔষধ খাইলে আমি বালা, ঔষধ একদিন বন্ধ করলে আবার সমস্যা করে। আর আর কোনো সমস্যা? আর মাথা সব সময় বার থাকে। আচ্ছা, জি, ঠিক আছে, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। জি, আপনি সম্ভবত শুনেছেন আচ্ছা। যে ভদ্রলোক 45 বছর, 45 ওনার বছর। মাথা প্রায় সময় ভার থাকে। হুম। মাথা, উনি বিভিন্ন আসলে টার্ম বলেছেন, এটা আচ্ছা। আঞ্চলিক ভাষায়, আঞ্চলিক যেটার ভাষায়। মানে মূলটা হচ্ছে যে ওনার হ্যাঁ। মাথায় এই সমস্যা, আচ্ছা। সবসময় ভার থাকে এবং এটা নিয়ে উনি একটু উদ্বিগ্ন। তো আচ্ছা। উনার ক্ষেত্রে কি পরামর্শ হতে পারে? আচ্ছা দর্শক, আপনার সমস্যাগুলো শুনে আসলে পুরোপুরি বোঝা যাচ্ছে না, কারণ আপনি বললেন মাথা ভার থাকে। আসলে আমাদের যেটা মাথার ভার থাকা, এখানে কোনো মাথা ব্যথার সম্পর্ক আছে কিনা এই জিনিসটা একটু আমাদের চেক আউট করা উচিত, যে মাইগ্রেন বা কোনো টেনশন টাইপ হেডেক এগুলো আছে কিনা দেখা দরকার। অথবা অনেক সময় দেখা যায় কেউ যদি খুব বেশি চাপ নেয়, স্ট্রেসে, তখনও কিন্তু মাথা ভারী ভারী লাগাটা অনেক সময় স্বাভাবিক। আবার অনেক সময় অ্যাংজাইটির কারণে কিন্তু হেড ডিসকমফোর্ট বা এই ধরনের অনেক সময় সমস্যা তৈরি হতে পারে। তো আমার মনে হয় আপনি বললেন যে হয়তোবা ওষুধ খাচ্ছেন মানসিক রোগের, এবং যতক্ষণ ওষুধ খান ভালো থাকেন, এরপর আবার খারাপ লাগে। তো আসলে মানসিক রোগের এই ওষুধগুলো কিন্তু হঠাৎ করে উইথড্র করা যাবে না। ধরেন আপনি ওষুধগুলো চালাচ্ছেন, 3 বার বা 6 মাস আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্র্যাজুয়ালি লেভেলে কমাতে হবে। ধরেন আপনি 3 মাস ওষুধ খেলেন, হঠাৎ করে আপনি বন্ধ করে দিলেন, তখন কিন্তু আপনার উইথড্রল ইফেক্টের কারণে কিন্তু মাথা ভারী লাগা, অস্বস্তি লাগা, অশান্তি লাগাটা খুব স্বাভাবিক। অনেক সময় বুক ধড়ফড় করে পালপিটেশন হয়, এই ধরনের লক্ষণগুলো আমরা পাই। তো সুতরাং আপনি ওষুধ বন্ধ করবেন না, আপনি যে চিকিৎসকের পরামর্শে আছেন তাকে আবার একটু গিয়ে রিপোর্ট করুন। জি, ধন্যবাদ। আরো একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে বলতেছি। ময়মনসিংহ থেকে, জি বলুন। জি, আমার ভাই বয়স আপনার 38 বছর, 37 বছর হইব আর কি। বয়স? জি। তার মনে করেন একা একা হাসে, কান্নাকাটি করে। হ্যাঁ, আবার মনে করেন যে তার বউর সাথে ভালো সম্পর্ক নাই। বউর দেখলে, তার স্ত্রী দেখলে খুব রাগারাগি করে। জি, উনাকে কি কোনো চিকিৎসক দেখিয়েছেন? কোনো মানসিক রোগ বিশেষজ্ঞ দেখিয়েছেন? না না, কোনো চিকিৎসা নিতে পায় না, কাজ যাইতে চায় না। জি, আচ্ছা, জি, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। জি, ভদ্রমহিলা যিনি প্রশ্ন করেছেন, উনি বলছেন যে উনার ভাই প্রায় 37-38 বছর বয়স, একা একা হাসেন, মাঝে মাঝে আবার একা একা কান্নাকাটি করেন, আবার গালাগালিও করেন বা অশ্রাব্য ভাষায় কথা বলেন। তো উনাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে চাওয়া হয়েছে, বাট উনাকে নিতে পারেননি। তো এই ক্ষেত্রে উনার জন্য আসলে কি পরামর্শ থাকবে? আচ্ছা, ধন্যবাদ দর্শক। আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে আপনার ভাইয়ের, আমরা যেটা ধারণা করছি যে আমাদের মানসিক রোগের সবচেয়ে যেটা তীব্রতম রোগ সিজোফ্রেনিয়া হয়তো হতে পারে, যেহেতু উনি একা একা হাসেন, গালাগালি করেন, ওয়াইফের সাথে খুব একটা ভালো সম্পর্ক নিয়ে রাখতে পারছেন না। তো আমার মনে হয় আপনার খুব দ্রুত বুদ্ধিমানের কাজ হবে আপনি উনাকে নিয়ে আপনার পরিবারের যারা মানে গার্ডিয়ান আছেন তাদেরকে নিয়ে উনাকে যে কোনোভাবে হোক জোর করে নিয়ে হলে ময়মনসিংহ মেডিকেলের, আপনি যেহেতু ময়মনসিংহ থেকে বলছেন, ময়মনসিংহ মেডিকেলে প্রথমে আউটডোরে দেখান। ময়মনসিংহ মেডিকেলে আমাদের দক্ষ অনেক মনোরোগ চিকিৎসক আছেন। আমি একটা আপনাকে ক্লু দিতে পারি, বহির্বিভাগে গিয়ে আপনি টিকিট করে ডক্টর সাজ্জাদুল কবির সবুজ, উনি ময়মনসিংহের বহির্বিভাগের দায়িত্বে আছেন, ওনার কাছে একটু শরণাপন্ন হবেন। উনি আশা করি যে এই রোগটা ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসা দিতে পারবেন। যদি ওষুধ খাওয়ানো না যায়, আমাদের ইনজেকশনের ব্যবস্থা আছে, প্রতি মাসে ইনজেকশন বা 21 দিন পর ইনজেকশন দেওয়ার ব্যবস্থা আছে। অনেক সময় দেখা যায় তারা সন্দেহের কারণে ওষুধগুলো খেতে চায় না, মনে করে যে ওষুধগুলো দিয়ে আমাকে মেরে ফেলা হচ্ছে বা আমাকে পাগল করে দেওয়া হচ্ছে, এই ধরনের কিন্তু তারা খুব কমনলি বলে থাকেন। এটা বেসিক্যালি মানসিক রোগের এই পর্যায়ে দেখা যায় একটা ইনসাইট চলে যায়, মানে আমার মধ্যে যেটা রোগ আছে এটা আমি নিজে ধারণা করতে পারি না, এটাকে আমরা মূলত ইনসাইট বলি। এবং ওষুধের ক্ষেত্রে যারা প্যারানয়েড মানে অতিরিক্ত পরিমাণ সন্দেহের বসে থাকেন যে আমাকে মেরে ফেলতে যাচ্ছে, আমাকে কোনো একটা ক্ষতি করবে, তারা এটাও চিন্তা করেন ওষুধ দিয়ে তাদেরকে আরও তীব্রতম পাগলামি একটা পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই কারণে বেসিক্যালি তারা ওষুধ অ্যাভয়েড করেন। তো সেক্ষেত্রে আমাদের ওই যে বললাম লং টার্ম আমরা তাকে 1 মাস পর ইনজেকশনের হয়তো প্রয়োজনীয়তা অনুভব করতে পারি, কিন্তু সেটা অবশ্যই মনোরোগ চিকিৎসকের সহিত পরামর্শক্রমে উনি আপনাকে গাইড করবে কীভাবে আপনি এই পর্যায়ে আগাবেন। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি এই পর্যায়ে একটু জানতে চাইবো যে বিষণ্ণতা বা অবসাদ এটা কত দীর্ঘ হলে এটাকে আমরা আসলে ক্রনিক হিসেবে আমরা এটাকে মানে বলতে পারি যে এটা অনেক দিন দীর্ঘস্থায়ী বা এটা? আচ্ছা, এই ব্যাপারে আমরা কয়েকটা যদি টার্ম উল্লেখ করি, আমরা বলি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এটা হচ্ছে তীব্র বিষণ্ণতা। যদি কারো 14 দিনের বেশি বিষণ্ণতা থাকে তখন সেক্ষেত্রে আমরা এটাকে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলি। তো বেসিক্যালি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার কিন্তু 6 মাসের বেশি স্থায়ী হয় না,
আমরা বলি এপিসোডিক টাইপ, মানে একটা এপিসোড আকার আসবে 6 মাস, ম্যাক্সিমাম কিন্তু 9 মান্থস হতে পারে। কিন্তু আমরা আরেক ধরনের বিষণ্ণতা বলি দীর্ঘমেয়াদী বিষণ্ণতা, যেটাকে আমরা বলি পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার। যদি কারো বয়স্কদের ক্ষেত্রে টানা 2 বছরের বেশি মন খারাপ থাকে, তখন সেটাকে আমরা পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলি। আর যদি চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মানে ইয়াং বয়সের ক্ষেত্রে যদি সেটা 1 বছরের বেশি হয়, তখন সেটাকে আমরা সেক্ষেত্রে কি পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলি। শুধু পার্থক্যটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে 2 বছর টানা যদি মন খারাপ থাকে পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, আর যদি চাইল্ড এবং অ্যাডোলেসেন্ট মানে শিশু কিশোরদের ক্ষেত্রে যদি 1 বছর থাকে সেটাকে আমরা দীর্ঘমেয়াদী বিষণ্ণতা বলতে পারি। আর তীব্র বিষণ্ণতা বলতে 14 দিনের বেশি, এটাকে আমরা তীব্র বিষণ্ণতা বলি। ওইটা নর্মালি 6 মাসের বেশি স্থায়ী হয় না। জি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক রোগী বিষণ্ণতা থেকে আত্মহত্যার প্রবণতায় চলে যান। সেই ক্ষেত্রে আসলে কি করণীয়, আচ্ছা, বা কোন পর্যায়ে গেলে আসলে একজন বিষণ্ণতার রোগী মানে আত্মহত্যার দিকে ঝুঁকে পড়েন? আচ্ছা, আমরা যদি বিষণ্ণতার কেস হিস্ট্রিগুলো স্টাডি করি, বিষণ্ণতার আসলে এক একটা রোগীর ক্ষেত্রে এক এক ধরনের ধরন পাওয়া যায়। ধরেন কারো জি, আমরা জি, একটু শুনবো, একজন জি, দর্শক please। যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার ছেলের বয়স হচ্ছে 14 বছর। জি, জি, তো ওকে ইদানিং আমি যদি খুব প্রেশার দেই যে তুমি এটা করো না, এই ল্যাপটপ কম চালাও, তারপরে তুমি টাইম মতো ঘুমাও, খাও, এগুলো যখন বলি, ও ক্লাস 7-এ পড়ে, বাট ও রিয়াক্ট করে, তখন একটা দেখা যাচ্ছে যে ওর মেজাজ খুব খারাপ হয়ে যায়। হ্যাঁ, কেন তুমি আমাকে এরকম করতেছো? তো আমাকে বলে যে আমো, তখন আমি যখন আবার ওকে যখন ধমকাই যে না তোমার এটা করা উচিত না, তুমি তো বোঝো না, টাইম মতো ঘুমাও না, তখন ও কি করে জানেন, ও একটা গ্লাসের উপরে একটা গ্লাস হাতের কাছে ওটা ছুঁড়ে মেলে, তারপর আবার একটা গ্লাস সেদিন একটা ড্রেসিং টেবিলে গ্লাসের উপরে ঘুষি মেরেছে। তো আই এম ভেরি ওয়ারিড, আসলে কি হচ্ছে বিষয়টা। আমি একটু ডক্টরের কাছে, আসলে ও কি মানসিক রোগ নাকি আসলে বুঝতে পারছি জি। না। আপনি কি কোনো যদি চিকিৎসক দেখিয়েছেন আপনার না না, সন্তানকে? কিন্তু প্রচুর এডিক্টেড হচ্ছে ল্যাপটপ, তারপরে বন্ধুদের সাথে গসিপ করা। প্লিজ একটু আমাকে বলবেন আমি কি করা উচিত। জি, হ্যালো। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। ডক্টর পরাগ ভদ্রমহিলা হ্যাঁ। যিনি প্রশ্ন করেছেন তিনি বলছেন যে তার ছেলের বয়স 14 বছর এবং তাকে বিভিন্ন ধরনের নির্দেশনা যদি উনি দেন, যেমন উনি বাচ্চা খুব ল্যাপটপে আসক্ত বা অন্যান্য কাজে আসক্ত, সেক্ষেত্রে বাচ্চাকে যদি মানা করা হয় সে তীব্রভাবে প্রতিক্রিয়া করছে এবং মাঝে মাঝে গ্লাস ট্লাস ছুঁড়ে ফেলছে। তো এখন উনি একটু ভাঙচুর জানতে করতেছে। চাচ্ছেন যে এটা কি মানসিক রোগ, বা উনি একটু এই বিষয়টাই ক্লিয়ার জি। হতে চাচ্ছেন। আচ্ছা, এই বিষয়ে আমার 2টা অবজারভেশন। নাম্বার 1 হচ্ছে সে বিহেভিয়ারাল এডিকশনে আক্রান্ত, যেটা আমরা বলি যে মোবাইল আসক্তি বা ডিভাইস আসক্তি, এই জিনিসটাই কিন্তু WHO বর্তমানে একটা ডিজিজ হিসেবে কিন্তু কি একটা এনটাইটেল করা হচ্ছে। তো এটার নাম হচ্ছে বিহেভিয়ারাল এডিকশন, আচরণগত আসক্তি। এই আচরণগত আসক্তির মধ্যে মোবাইল এডিকশন, পর্ন এডিকশনও হতে পারে, তারপর আপনার গ্যাম্বলিং হতে পারে, এগুলো হচ্ছে আচরণগত আসক্তি। আর যেটাকে আমরা বলি মাদকাসক্তি, এই আচরণগত আসক্তি আর মাদকাসক্তির মধ্যে খুব একটা বেসিক্যালি খুব ডিফারেন্স নেই, দুইটাই কিন্তু আসক্তি। এবং আসক্তির কারণে যে যে সমস্যাগুলো হয় প্রত্যেকটা কিন্তু হচ্ছে। আসক্তির কারণে তার মেজাজ খিটখিটে হতে পারে, ভাঙচুর করতে পারে, রাগারাগি করতে পারে, সে পড়ালেখায় মনোযোগ দিবে না এবং দিনের ম্যাক্সিমাম টাইমই সে মোবাইল অথবা কোনো ডিভাইস বা ল্যাপটপ নিয়ে অকুপেট থাকবে। এবং ল্যাপটপটা যদি সরিয়ে নেওয়া হয় সে খুব অস্বস্তি বোধ করতে পারে। তার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ঝামেলা তৈরি হতে পারে। তার স্কুল হতে পারে, তার পিয়ার গ্রুপ হতে পারে, মানে তার সে যাদের সাথে খেলতে অভ্যস্ত, অথবা তার পরিবার হতে পারে, প্রত্যেকটা তার ঝামেলা হবে। আর আরেকটা যেটা সমস্যা আমার কাছে মনে হচ্ছে, এগুলোর হয়তোবা এগুলোর কারণে অথবা ছোটোবেলা থেকেই তার অপোজিশনাল ডিফাইন ডিসঅর্ডার আমরা বলি, বিরুদ্ধাচরণ। যদি দেখা যায় একটা বাচ্চা খুব সহজে রেগে যায়, বাবা মার কথা না শুনে আর্গুমেন্ট করে, মুখে মুখে তর্ক করে, এবং দেখা যায় খুব অল্পতেই তার রাগগুলা অন্যের উপর গিয়ে পড়ে, ভাঙচুর করে একটা খুবই ভিন্ডিকটিভ হয়ে যায়, এমন একটা প্রতিহিংসা পরায়ণ আচরণ করে যেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না, এবং টোটাল ফ্যামিলির সাথে তার কোনোভাবে কোনো বিষয়ে মতামত এক হচ্ছে না, তখন আমরা সেটাকে বিরুদ্ধাচরণ বলি। তো দর্শক, আপনি খুব দ্রুত একজন মনোরোগ চিকিৎসক শরণাপন্ন হন, তাকে এই আসক্তি এবং টোটাল হিস্ট্রিটা আপনি বলেন যেভাবে আমাদেরকে বললেন। যদি তাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ডিভাইসের ব্যাপারে একটু তাকে কাউন্সেলিং করতে পারি এবং আপনাদেরকে সচেতন করতে পারি, অ্যাপ্রোপ্রিয়েটলি যদি তাকে মেডিসিন এবং সাইকোথেরাপি দেওয়া হয়, ডেফিনেটলি এখান থেকে আপনি বের হতে পারবেন। জি, ধন্যবাদ। আপনি আত্মহত্যার প্রবণতা নিয়ে বলছিলেন। জি, আত্মহত্যার ক্ষেত্রে আসলে বললাম যে এক একটা পেশেন্টের ক্ষেত্রে আসলে হিস্ট্রি এক এক ধরনের। ধরেন দেখা যায় আত্মহত্যাগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে ইম্পালসিভ আর হচ্ছে প্ল্যান্ড। ধরেন দেখা যায় আমরা খুব শিশু কিশোরদের ক্ষেত্রে দেখি, ধরেন কারোর সাথে তার সম্পর্ক হঠাৎ করে ব্রেকআপ হলো বা না বললো কেউ,
সে হঠাৎ করে একটা আত্মহত্যা সিদ্ধান্ত নিয়ে নেয়, এটা হচ্ছে ইম্পালসিভ। আবার দেখা যায় অনেক প্ল্যান প্রোগ্রাম করে নোট লিখে দিয়ে আত্মহত্যার সরঞ্জামগুলো জোগাড় করে সে আবার আত্মহত্যা করার ট্রাই করে। তো এই দুইটা মূলত মাধ্যমেই ওরা আত্মহত্যা করার ট্রাই করেন। আচ্ছা, তো এখন আসলে আত্মহত্যার আরও অনেকগুলো কারণ আছে, যেমন বিষণ্ণতা একটা আত্মহত্যার বড় কারণ। দেখা যায় কি যারা দীর্ঘমেয়াদী একটা বিষণ্ণতায় ভোগেন তারা দেখা যায় যে খুব হেল্পলেস বা হোপলেস ফিল করেন, সেক্ষেত্রে আত্মহত্যা করতে পারে। আবার দেখা যায় বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে একটা বাইপোলার ডিপ্রেশন হয়, ওই ক্ষেত্রেও কিন্তু রোগীরা আত্মহত্যা করতে পারেন। তারপর আমরা আরেকটা টার্ম পাই পোস্ট সিজিফ্রেনিক ডিপ্রেশন। সিজিফ্রেনিয়া থেকে যখনই একটা রোগী একটু আর্লি রিকভারি স্টেজে আসে তখন তার মধ্যে বিষণ্ণতা তৈরি হয়। আমার তো এতদিন রোগ হয়ে গেলো, আমি কি করতে পারি, আমার তো অনেক সময় নষ্ট হয়ে গেলো, আমি কী করব কম্পারিজন করে, তখনও কিন্তু আত্মহত্যার একটা আসতে পারে। নেশাগ্রস্ততার ক্ষেত্রেও কিন্তু আত্মহত্যার রেট অনেক বেশি। সাবস্টেন্স ইউজের ক্ষেত্রে দেখা যায় এখানে গুড ট্রিপ ব্যাড ট্রিপ থাকে, তো ব্যাড ট্রিপে পড়ে কিন্তু একজন যে কোনো কেউ কিন্তু আত্মহত্যা করতে পারে। তো আত্মহত্যার ধরন এবং প্রকৃতি বুঝে আমাদেরকে পরবর্তী স্টেপ নিতে হয়। যদি কোনো সুইসাইডাল ইন্টেন্ট থাকে তার পরিবার আমাদেরকে জানায় যে আত্মহত্যার এলিমেন্টস বা এই ধরনের তার মধ্যে উপাদানগুলো উপস্থিত, এবং তার আগেও পারিবারিক ইতিহাস থেকে আত্মহত্যা, যেমন তার বাবা বা তার ভাই বা তার কোনো একটা ডিগ্রি রিলেটিভ আত্মহত্যার কোনো ধরনের ঘটনা থাকে, সেগুলোকে আমাদেরকে অবশ্যই আমলে নিতে হবে। এবং আমরা আত্মহত্যা থেকে প্রিভেন্ট করতে হলে কয়েকটা উপায় আমরা বলি, যে সবসময় তাকে একটু নজরদারিতে রাখতে হবে। শার্প যে কোনো ইনস্ট্রুমেন্ট বা অবজেক্ট অবশ্যই সরিয়ে রাখতে হবে, ব্লেড বা ছুরি বা এই জাতীয় জিনিসগুলো রাখতে হবে, এবং অবশ্যই দ্রুত মনোরোগ চিকিৎসকের কাছে গিয়ে তার আত্মহত্যার এই বিষয়গুলো উপস্থাপন করা এবং কী কারণে হচ্ছে ওই বিষয়টাকে যদি সলভ করা যায় ডেফিনেটলি আত্মহত্যাকে প্রিভেন্ট করা যাবে। জি, এই যদি কারোর মধ্যে পরিবারের কোনো সদস্যের মধ্যে এরকম আত্মহত্যার প্রবণতা দেখা যায়, সেই ক্ষেত্রে পরিবারের অন্য সদস্যদের জন্য আসলে কি করণীয়? আপনি তো একটি নজরদারির কথা বললেন, এছাড়া আর অন্য কিভাবে একজন আত্মহত্যা প্রবণকারী রোগীকে মানে সাহায্য করা যায়? রাইট, আমরা বলি যে তাকে সবসময় একটা ভালো একটা ফ্যামিলি এনভায়রনমেন্টে থাকতে হবে, সবার সাথে একটা ইন্টারাকশন বাড়ানো। যেমন ধরুন আমরা যদি একটা ফ্যামিলি ডাইনামিক্স বলি, ফ্যামিলির মধ্যে ইন্টারাকশন বাড়াতে হবে। আজকাল দেখে যে আমরা ফ্যামিলি থেকে আমরা খুব একটা বেশি ইন্টারাকশন করি না, আমি মোবাইল নিয়ে আসি বা আপনি ল্যাপটপ নিয়ে আসেন, একজন টিভি দেখতেছে। তো এক্ষেত্রে আমরা অলওয়েজ বলি যে আপনারা নিজেদের মধ্যে ইন্টারাকশনগুলো বাড়ান, আপনারা স্ক্রিন টাইম, ল্যাপটপ, ডিভাইস এগুলো কমান, নিজেদের মধ্যে বসে গল্প করেন, একসাথে বসে খাওয়া দাওয়া করেন, ছাদে একটু গিয়ে আড্ডা দেন, শুক্রবার গিয়ে একটু কোথাও ঘুরে আসেন। ঠিক আছে, নিজেদের মধ্যে যখনই বন্ডিংগুলো বাড়বে, অ্যাটাচমেন্ট বাড়বে, এবং একটা তার সাপোর্টিং গ্রুপ বা পিয়ার গ্রুপ থাকতে হবে যার সাথে সব কথাবার্তা বলা যায়। যেমন ধরো আমার খুব দুজন প্রিয় বন্ধু আছেন, তাদের কাছে আমি আমার সমস্ত হতাশা বা কষ্টের কথা বলতে পারি। এই ধরনের কেউ যদি থাকে, তারা যদি জানতে পারেন এই বিষয়গুলো, তাহলে ফ্যামিলিকে ইনফর্ম করা এবং পরবর্তী চিকিৎসকের শরণাপন্ন হওয়া। আমরা যদি একদম অ্যাট এ গ্ল্যান্স যদি খুব ছোট করে বলি, যে নিজেকে ব্যস্ত রাখা, সবসময় একটা কাজের সাথে আনন্দের সহযোগ খোঁজা, পরিবারের সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা, কোয়ালিটি টাইম স্পেন্ড করা, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, এবং দেখা যায় কি যদি কেউ রেগুলার এক্সারসাইজ করতে পারে তার ক্ষেত্রেও কিন্তু বিষণ্ণতার পরিমাণ কমে যায় অনেকটুকু, এবং সেটা পরোক্ষভাবে আত্মহত্যা নিয়ন্ত্রণে অনেকটা ভূমিকা রাখে। জি, আরেকটি আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে বর্তমানে টিনেজারদের মধ্যে একটা বিষণ্ণতার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যেটা আমরা আসলে একসময় দেখতাম যে মধ্যবয়স্ক মানুষ বা সংসারের মানুষ বা যারা একটু এল্ডারলি পিপল, যারা একটু বৃদ্ধ, তারা মানে অবসাদ বা বিষণ্ণতা বা মানসিক রোগী, কিন্তু এখন দেখা যাচ্ছে জাস্ট টিনেজার, অত্যন্ত কম বয়স, 16, 17, 18 বছর বয়সেই অনেকেই বিষণ্ণতার শিকার হয়ে যাচ্ছেন। তো এর পিছনে আসলে কি কারণ বলে আপনি মনে করেন? আমার কাছে যেটা মনে হয় যে পেশেন্ট থেকে এবং প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে টিনেজারদের ক্ষেত্রে একটা বড় আমরা কারণ দেখি যে ডিভাইস আসক্তি। দেখা যায় কি তারা অতিরিক্ত পরিমাণ মোবাইল, ল্যাপটপ, এইসব সোশ্যাল মিডিয়া এগুলোতে জড়িয়ে পড়েন। এখান থেকে দেখা যায় তাদের বিষণ্ণতাগুলো শুরু হয়। নিজেদেরকে কম্পেয়ার করে, ও তো এখানে যাচ্ছে, ও তো আইফোন ইউজ করতেছে, আমি তো পারতেছি না, কক্সবাজার যাচ্ছে, নিজেদের মধ্যে নানা ধরনের কম্প্যারিজনগুলো তারা ক্রিয়েট করে। এটা একটা বড় কারণ। আমার কাছে মনে হয় কি আগের যুগে তো দেখা যেত কি টিনেজাররা খুব খেলাধুলা করতো, গল্প করতো, আড্ডা দিত, নিজেদেরকে অন্যভাবে একটু প্রকাশ করতো। বাট এখন প্রকাশের ধরনটা একটু ডিফারেন্ট। এখন দেখা যায় হোয়াটসঅ্যাপেই যোগাযোগ, ইনস্টাগ্রামে যোগাযোগ, কোনো ধরনের কোনো খেলাধুলা বা কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস কোয়ালিটি এনশিওর করা, এটাও দেখা যায় না। ইভেন আপনি খুব অবাক হবেন যখন 4টা টিনেজার একসাথে বসে গল্প করে সবার হাতে। আমরা আবার আসবো, একটু একজন দর্শকের প্রশ্ন রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান, বলুন। আমার মেয়ের বয়স 18, ও সেকেন্ড ইয়ারে পড়ে ইন্টারমিডিয়েট। তো রেজাল্ট আগে ভালো ছিল লাইফে, কিন্তু এসএসসি তো রেজাল্ট একটু খারাপ হয়েছিল। হঠাৎ করে মোবাইলে খুব আসক্ত হয়ে গেছে। তো এখন ওর মোবাইল ও রাখতেই চায় না, সারাক্ষণ ওইটাই প্র্যাকটিস করে। তারপরে এখন ইন্টারমিডিয়েট পড়তেছে, তো পড়ালেখার খুবই কম, মানে
আমি বুঝতে পারি যে ও হয়তো বা কোথাও রিলেশনে আছে। আপনি কি কোনো চিকিৎসক দেখিয়েছেন? আমি এর আগে টিভিতে প্রোগ্রাম হয় একটা, যে এখন আমি কি করবো, ওখানে 2-3 বার কথা বলেছিলাম। ওনারা আমাকে বলেছিলেন যে মোবাইলটা টাইম করে ব্যবহার করতে, ওর সাথেও কথা বলেছিলাম, কিন্তু সে আসলে ওইটা করে না স্যার, সারাক্ষণ মোবাইল জি, আচ্ছা, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। জি, যে ভদ্রমহিলা প্রশ্ন জি। করেছেন, উনি বলছেন যে ওনার মেয়ের বয়স 18 বছর, 18 বছর। মানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে, তার এসএসসি রেজাল্টটা বোধহয় খারাপ হয়ে গিয়েছিল, হুম। তো এই কারণে সে এক ধরনের অস্থিরতা বা বিষণ্ণতায় ভুগছেন। তো এই ক্ষেত্রে আসলে তার জন্য কি করণীয়? আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আমরা এক্ষেত্রে দর্শক আপনাকে কয়েকটা পরামর্শ দিতে পারি। প্রথম কথা হচ্ছে তার এই বর্তমান এটা কি আসলে ডিপ্রেশন কিনা বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার কিনা আমাদেরকে দেখতে হবে নাম্বার 1, নাকি সে কোনো স্ট্রেস রিঅ্যাকশন, মানে একটা ঘটনা ঘটার পরে দেখা যায় একটা ইমোশনাল মানে আবেগজনিত প্লাস ব্যবহারজনিত অনেকগুলো পরিবর্তন দেখা যায়। সেগুলোর কারণে অনেকগুলো অ্যাংজাইটির উদ্বিগ্নতার সিমটম, বিষণ্ণতার সিমটম এবং এই মেমোরিগুলো বারবার করে ফ্ল্যাশব্যাক হয়। তখন দেখা যায় সে অ্যাডজাস্ট করতে পারে না। আমি তো এসএসসিতে খারাপ করলাম, আমার সব বান্ধবীরা তো ভালো করলো। কোথাও যেতে পছন্দ করে না, কোনো সামাজিক মাধ্যমে সে নিজেকে প্রকাশ করতে চায় না, কোনো সামাজিক অনুষ্ঠানে সে যেতে চায় না, মানে অনেকটা নিজেকে কনফাইন করে রাখে। তো এই ধরনের ক্ষেত্রে অবশ্যই তাকে ফ্যামিলি সাপোর্ট এনশিওর করা, মনোরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে তাকে এই ব্যাপারগুলো জানানো এবং প্রপার যদি আপনার সাইকোথেরাপি কাউন্সেলিং যেটা দরকার হয় না কেন, সাপোর্টিভ থেরাপি যদি তাকে দেওয়া যায়, তাকে এ ব্যাপারে একটু উদ্বুদ্ধ করা যায়, ফ্যামিলি সাপোর্ট এনশিওর করা যায়, ডেফিনেটলি সে উঠে আসতে পারবে। জি, আপনি টিনেজ বিষণ্ণতা নিয়ে বলছিলেন। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম আমার কাছে অ্যালার্মিং মনে হয়, মানে দেখা যায় কি তারা নিজেদের মধ্যে কোনো ধরনের কোয়ালিটি টাইমে স্পেন্ড করে না। সবাই এই ডিভাইস আসক্তি এবং নির্দিষ্ট একটা বিষয়ে প্রিঅকুপাইড, যে আমার এটা লাগবে ওইটা লাগবে, কোনো ধরনের কনস্ট্রাকটিভ কোনো কিছু থেকে আমরা মধ্যে হারিয়ে যাচ্ছি। খেলার মাঠ তো অনেকে চলে গেছে। তো দেখা যায় কি আমরা যদি খেলাধুলা করি, এক্সারসাইজ করি, আমাদের ব্রেইনের নির্দিষ্ট পরিমাণ সেরোটোনিন, ডোপামিন এবং নরএপিনেফ্রিন জমা হয়, যেগুলো আমাদেরকে সবসময় একটা বুস্ট আপ রাখে বা আমাদের মন ভালো রাখে বা মুডটাকে স্টেবল রাখে। তো এই যে তারা ডিভাইসের প্রতি আসক্ত হওয়ার কারণে এবং টোটাল ইন্টারাকশন কমে যাওয়ার কারণে তাদের ব্রেনের মধ্যে আমাদের যে নিউরোট্রান্সমিটার থাকার কথা সেগুলো ডিসরেগুলেশন হচ্ছে, মেজাজ খিটখিটে হচ্ছে, ঘুম হচ্ছে না, সারা রাত ধরে ডিভাইস দেখে লেট আওয়ারে ঘুমাচ্ছে, তাদের বায়োলজিক্যাল ক্লকও পর্যন্ত পাল্টে যায়। সমাজের মানে ফ্যামিলির অনেকের সাথে ইন্টারাকশন নষ্ট হয়ে যায়, দেখা সাক্ষাৎ হয় না, দেখা যায় বাবা অফিসে চলে যাচ্ছে, সে হয়তো ঘুম থেকে উঠলো 12টায়, খুব একটা ইন্টারাকশন হচ্ছে না। এবং দেখা যায় তারা অনেক সময় দেখা যায় কি অনেকগুলো সম্পর্কে জড়িয়ে যায়, সম্পর্কগুলো থেকে আবার দেখা যায় কি ব্রেকআপ হচ্ছে, আবার নতুন সম্পর্ক তৈরি হচ্ছে, একটা অস্থিরতার মধ্যে তারা কি নিজেদেরকে সবসময় হয়তো বা জড়িয়ে ফেলে। তো আমরা যদি একটু গার্ডিয়ানদের অ্যাপ্রোপ্রিয়েট একটা নজরদারি বজায় রাখতে পারি, তাদের ইন্টারাকশন, তাদের সাথে সবসময় একটা পারিবারিক বন্ধন বা তাদের সাথে একটু বন্ধুর মতো করে মেশা, তাদেরকে একটু রিড করা তারা কী চায় আসলে, এবং এই ডিভাইস আসক্তি যদি একটু দূরে রাখতে পারি, কন্ট্রোল ডিভাইস মানে দেখা যায় কি সে 1 ঘন্টা ডেইলি ডিভাইস ইউজ করুক, এর বেশি না, সে খেলাধুলা করুক বা অন্যান্য কাজে একটু উদ্বুদ্ধ হোক, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে সে নিজেকে একটু প্রেজেন্ট করুক, বিভিন্ন অনুষ্ঠানে সে অংশগ্রহণ করুক, খেলাধুলায় সে নিয়মিত যাক বা একটু ব্যায়াম করুক, এক্সারসাইজ করুক, এগুলো কিন্তু তাকে অনেকটুকু এইসব বিষণ্ণতা বা হতাশা থেকে তুলে আনতে পারে। যে আপনি বললেন ডিভাইস আসক্তি, আসলে বর্তমানে আমরা আসলে যেই ইন্টারনেটের যুগে ডিভাইস তো লাগবেই। এই ডিভাইস আসক্তি আসলে আমি কিভাবে কব, বা একজন টিনেজ যে ও তো প্রায় সময়ই এইটার মধ্যেই থাকে, তো এখন তাকে আসলে এই ডিভাইস থেকে দূরে রাখতে গেলে অনেক পরিবারের সদস্যরা বলেন যে তাদেরকে মানা করা হলে তারা আবার রিয়েক্ট করে, বা এই জেনারেশনটা বেশ ইয়ের মধ্যে, আবার তাদেরকে কিছু বলাও যায় না, পুরো পরিবারের এনভায়রনমেন্ট খারাপ হয়ে যায়, অনেকে আত্মহত্যা করে ফেলছে। আমরা প্রায় সময় পত্রপত্রিকায় দেখি যে মা বাবার সাথে অভিমান করেও আজকাল আত্মহত্যা করছে। আমরা আসলে যে সময় বড় হয়েছি সে সময় মা বাবারা আমাদেরকে প্রায় সময় ঠাস ঠুস করে মেরে দিত, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে কথাই বলা যায় না বা তাদেরকে কোনো কিছু নেগেটিভ কিছুই দেওয়া যায় না। তো এই জিনিসগুলো আসলে কিভাবে দূর করা যায়? দেখেন, আমি শুনবো এই কথা, তবে একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। বলছি কি যে আমার বয়স হচ্ছে 42 বছর, বুঝছেন? এখন বয়স হচ্ছে 42 বছর, আমি জীবনে শেষ হয়ে গেছি, বুঝছেন? আমি লোকের সামনে বেরোতে ভয় পাই, লোকের সাথে কথা বলতে ভয় পাই, মানে সাজায় গোজায় কথা বলতে পারি না। এখন এছাড়া আর কোনো সমস্যা কি রয়েছে? লোকের সামনে যাতে লজ্জা পাই, লোকের সামনে কথা বলতে ভয় পাই, মানে ভয়তে আমার বুক কাঁপে, বুঝছেন? বুকের ভিতরে কাঁপে, কারো কাছে কথা করতে গেলে বুকের ভিতরে ভয়তে কাঁপে। জি, আপনি কি বিবাহিত? হ্যাঁ। জি, আচ্ছা, জি,
ধন্যবাদ, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। জি, 42 বছর বয়স। উনি বয়স, বলছেন যে উনার মধ্যে আসলে মানে পাবলিক যে অ্যাপিয়ারেন্স, উনি হ্যাঁ, লোকদের সামনে যেতেও ভয় কথা বলতে ভয় পাচ্ছেন পান, বা কথাবার্তা বলতে ভয় পাচ্ছেন, অথবা উনার মধ্যে একটা মানে অস্থিরতা সবসময় কাজ রাইট, করে, কোনো কিছু গুছিয়ে বলতে পারছেন না, পারছেন না। কেমন? তো এই এই সমস্যা আসলে অনেকেরই হ্যাঁ, আছে। তো এই এই উনার জন্য কি পরামর্শ আচ্ছা থাকতে দর্শক, পারে? আপনার কথাবার্তা কিন্তু খুবই স্পষ্ট। আপনার সমস্যাটার নাম হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেটাকে আমরা সামাজিক ভীতি বলি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনার এই সিমটমগুলো কিন্তু আমরা ৩ ভাবে ম্যানেজ করতে পারি। আমরা বলি যে বায়োসাইকোসোশ্যাল অ্যাপ্রোচ। বায়োলজিক্যালি আমরা কিছু আপনাকে ওষুধপত্র দিব, যেগুলো ভয় এবং উদ্বেগের জায়গাগুলোতে আপনাকে অনেকটুকু ভালো রাখবে। সাইকোলজিক্যালি আপনাকে অবশ্যই সোশ্যাল স্কিল ট্রেনিং আপনাকে নিতে হবে। সেটা অবশ্যই একজন দক্ষ মনোরোগ বিশেষজ্ঞের সহিত পরামর্শ করে। আর নাম্বার 3 হচ্ছে আপনার সোশ্যাল সাপোর্টগুলো বাড়াতে হবে। আমরা বলি যে যেখানে ভয় সেখানে আপনাকে অনেক বেশি এক্সপোজারে যেতে হবে। মানে ওইখানে আপনাকে অংশগ্রহণ করতে হবে। ওইখানে গিয়ে আপনি কথা বলতে না পারেন, আপনি আপনার অংশগ্রহণ নিশ্চিত করেন। আপনি 15 মিনিট বসেন, 20 মিনিট বসেন, তারপর আপনি কারো কুশলাদি জানতে চান, আগে অবজার্ভ করেন। কিন্তু আপনি যদি ওই জায়গাটাকে পরিহার করেন, তাহলে কখনোই কিন্তু আপনার ভয়ের মাত্রা কমবে না। আমরা বলি ভয়কে ভয় দিয়ে জয় করতে হবে। কিভাবে সম্ভব? আমি যদি কোনো অনুষ্ঠানে যেতে ভয় পাই, ফাইন, আমি অনুষ্ঠানে গিয়ে একটু প্রথমে বসি, অবজার্ভ করি, তারপর দেখি, তারপর 2 একটা কথাবার্তা বলি। কিন্তু আমি যদি এটাই চিন্তা করি যে না, আমি অনুষ্ঠানে যাব না, আমাকে কেউ ক্রিটিক্স করবে, নেগেটিভ কমেন্ট করবে, তাহলে তো আমার ওই ভয়টা কাটবে না। তো ভয় কাটার জন্য ওইখানে যাওয়া, ডক্টরের পরামর্শ নিয়ে সোশ্যাল স্কিল ট্রেনিংগুলো নিশ্চিত করা এবং কিছু মেডিসিন নিতে পারলে আপনার এই সমস্যাগুলো খুব সহজেই সমাধান করা যাবে। এটা খুব একটা কঠিন ব্যাপার না। জি, ধন্যবাদ। জি, সম্ভবত আরো একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমার বয়স 42। হ্যাঁ, তার আমার সমস্যাটা হলো যে একটা জিনিস চিন্তা করলে অথচ অনেক চিন্তা মানে হঠাৎ মাথার ভিতরে কাজ করে। যেমন একটা জিনিস ভাবছি, আমি বাবার ভিতরে আবার একটা জিনিস আমার মাথায় কাজ করতেছে। এই জিনিসটা যে স্যার ক্লিয়ারলি নীরব ভাবে যে ভাববো না, কিন্তু আরেকটা জিনিস আমার মনে হয় পড়ছে মাথার ভিতরে, মানে নেগেটিভ, এগুলোই মানে বেশি করে মাথার ভিতরে। জি, ধন্যবাদ, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। জি, ভদ্রলোক যিনি প্রশ্ন করেছেন উনি বলছেন যে উনার বয়স 42 বছর। জি, উনি অনেক জিনিস একত্রে উনার চিন্তা আসে এবং আসলে কোনোটা মানে কোনো চিন্তাই মানে উনি স্থির থাকতে পারেন না। একটা থেকে আরেকটা চিন্তা। একটা থেকে আরেকটা চিন্তায় উনি চলে যান এবং উনার প্রায় সময় মাথা ব্যথা করে। তো উনি একটু পরামর্শ চাচ্ছেন যে এই ক্ষেত্রে উনার ক্ষেত্রে কি করণীয়? হ্যাঁ দর্শক, আপনার কথাবার্তা আমার কাছে মনে হচ্ছে আপনার সূচিব্যয়গ্রস্ততা আছে কিনা আমাদের একটু চেক আউট করতে হবে। কারণ সূচিব্যয়ের ক্ষেত্রে একটা লক্ষণ হচ্ছে কোনো চিন্তা আমার মনের বিরুদ্ধে এসে আমার পুরো মনোযোগকে নষ্ট করে দিয়ে চিন্তাগুলো বারবার বারংবার রাস্তা থেকে সমুদ্রের ঢেউয়ের মতো একটার পর একটা চিন্তা আসে। কোনোভাবে আমি চিন্তাগুলো থামাতে পারি না এবং এগুলো আমার মধ্যে এসে আমার যথেষ্ট ডিস্ট্রেস বা আমাকে অসহনীয় করে তোলে। আমার প্রত্যেকটা মুহূর্তকে কষ্ট দেয় এবং একটার পর একটা চিন্তা আসতেই থাকে। আমি ঘুমাতে পারি না, মাথা ব্যথা করে, যন্ত্রণা করে, এই ধরনের। তো সেক্ষেত্রে আমাদের নাম্বার 1 চেক করতে হবে আপনার ওসিডি মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা সূচিব্যয়গ্রস্ত আছে কিনা। আর এছাড়াও যদি কোনো ধরনের অনেক সময় দেখা যায় এক্সট্রিম অ্যাংজাইটি বা এক্সট্রিম স্ট্রেস থাকলেও কিন্তু মানুষের এই ধরনের চিন্তা আসতে পারে। তবে কেন জানি আপনার কথা শুনে মনে হচ্ছে আমার ব্যাপারটা ওসিডি হতে পারে। তো আপনি দর্শক আপনার নিকটস্থ মেডিকেল কলেজে একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। উনি আপনার সাথে কথা বললেই হয়তো 5 to 7 মিনিটসের মধ্যে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা জানতে চাচ্ছি যে এই পর্যায়ে এই বিষণ্ণতার সাথে ঘুম এবং খাওয়া বেশ গুরুত্বপূর্ণ দুটো জিনিস। ঘুম এবং খাওয়ার সাথে বিষণ্ণতার কি কোনো সম্পর্ক বা মন খারাপের কোনো সম্পর্ক আছে কিনা? অবশ্যই। দেখা যায় কি বিষণ্ণতার ক্ষেত্রে ঘুমের 3 ধরনের সমস্যা তৈরি হয়। প্রথম সমস্যাটি ঘুম আসতে দেরি হওয়া। ধরলাম যে আমরা 10টা বা 11টায় ঘুমাতে যাই। দেখা যাবে কি আমার ঘুমটা ইনিশিয়ালি কোনোভাবেই হচ্ছে না। আমার হয়তো 2 বা 3 ঘন্টা পরে গিয়ে ঘুম হচ্ছে। এটা হচ্ছে ইনিশিয়েট মানে একদম শুরুতে সমস্যা হয়। আবার দেখা যায় কি আমি শুরুতে ঘুমায় পড়লাম, তারপর দেখা যাচ্ছে আমার বারবার করে ফ্রিকুয়েন্টলি ঘুমটা ভেঙে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে আর্লি মর্নিং অ্যাওয়েকনিং বা খুব সকালবেলা আমি উঠে যাচ্ছি। তো বেসিক্যালি একজন সুস্থ স্বাভাবিক মানুষের অন্তত 7 ঘন্টা ঘুমানো উচিত। তো এই ঘুমটা যদি কম হয়, পরের দিন দেখা যায় তার মনটা খুবই বিক্ষিপ্ত থাকে, খুব মেজাজ খিটখিটে থাকে, কোনো কাজে মনোযোগ দিতে পারে না এবং তার বিষণ্ণতার সাথে এই সমস্যাগুলো আরও তীব্র পরিমাণ যুক্ত হয়। তো যদি আমরা কোনো বিষণ্ণতার রোগী পাই এবং সেক্ষেত্রে তার ঘুম কম হয়, সেক্ষেত্রে আমরা কিছু মেজারমেন্ট নিয়ে থাকি স্লিপ হাইজিন এবং ওষুধের মাধ্যমে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি আমরা স্লিপটাকে এনশিওর করতে পারি, তার বিষণ্ণতা ধীরে ধীরে অনেকটুকু কমে যায়।
আর খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি আমরা একটু বলি, যে আমাদের বিষণ্ণতার যে মূল কারণ আমাদের মোনোঅ্যামাইন ঘাটতি। আচ্ছা, মোনোঅ্যামাইন বলতে আমরা বুঝি যে আমাদের নিউরোট্রান্সমিটার বা রাসায়নিক পদার্থ সেরোটোনিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, এই তিনটাই কিন্তু আমাদের বিষণ্ণতার ঘাটতি তৈরি হয়। এই মোনোঅ্যামাইনগুলো তৈরির একটা মূল উৎস হচ্ছে কিন্তু খাওয়ার দাওয়ার। তো খাওয়ার দাওয়ার মধ্যে যেগুলো সেরোটোনিন কন্টেনিং ডায়েট, মানে যেসব খাবারে সেরোটোনিন খুব বেশি পাওয়া যায় ওগুলো আমাদেরকে ভালো ইনটেক করতে হবে। খুব কমনলি যদি আমরা বলি প্রোটিনের মধ্যে সেরোটোনিন থাকে, কিন্তু আরেকটু যদি আমরা স্পেসিফিক বলি, খেজুর, কলা, বাদাম, এই তিনটাতে কিন্তু প্রচুর সেরোটোনিন থাকে এবং এই সেরোটোনিনগুলো আমাদের, খেজুর, কলা এবং বাদাম, এই তিনটাই আমাদের পাকস্থলীতে গিয়ে এগুলা ধীরে ধীরে আপনার ভেঙে এখান থেকে সেরোটোনিন তৈরি হয় এবং এটা লোকাল হরমোন এসে পরে আমাদের ব্রেইনে গিয়ে প্রতিক্রিয়া তৈরি করে। এবং তার পাশাপাশি যদি আমরা ডিম, পালং শাক, স্যালমন ফিশ আর অনেকগুলো খাবার খেতে পারি, তখন কিন্তু বিষণ্ণতা খুব সহজ, মানে খুব দ্রুত ভালো হয়। তো আসলে শুধু খাওয়ার দাওয়ার না, এখানে সব কিছু একটা সমন্বিত প্রক্রিয়া। যেমন আমার মেডিসিন দরকার হতে পারে, আমার সাইকোলজিক্যাল অনেকগুলো থেরাপি আছে, সিভিটি, এই ক্ষেত্রে আমাকে হেল্প করতে পারে। তারপর সেরোটোনিন ডায়েট আমাকে হেল্প করতে পারে। আমাকে বিষণ্ণতার জন্য এক্সারসাইজ করা, 3 কিলোমিটার পার আওয়ার আমরা যেটা বলি, যদি আমরা এরকম 3 কিলোমিটার পার আওয়ার এক্সারসাইজ করতে পারি, সেটাও কিন্তু বিষণ্ণতা কমাতে পারে। তো অনেকগুলো ফ্যাক্টর যদি আমরা এক করতে পারি তাহলে বিষণ্ণতা ভালো হয়। আর আপনি যেটা বললেন, অবশ্যই ঘুম পর্যাপ্ত পরিমাণ হওয়াটা খুব জরুরি বিষণ্ণতা কাটানোর জন্য, এবং খাবারের ক্ষেত্রে প্রোটিনযুক্ত খাবারের পাশাপাশি সেরোটোনিন ডায়েটগুলো আমরা যদি এনশিওর করতে পারি খুব ভালো। এবং লাস্ট অফ অল আমি একটা কথা বলতে চাই, সেরোটোনিন ডিপ্লেট করে এমন অনেকগুলো খাবার আছে যেগুলো কিন্তু অনেক সময় বিষণ্ণতা তৈরি করতে পারে। যেমন খুব সহজেই আইসক্রিম বা সুগার কন্টেনিং ফুড, কোক, ফান্টা, স্প্রাইট, বা আমি নাম বলতেছি, এই খাবারগুলোতে বিষণ্ণতা হ্যাঁ এগ্রিভেট হতে পারে। কেন? কারণ এগুলো সেরোটোনিনকে ভেঙে দেয়। যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস, তারপর দেখা যায় কি কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ, আইসক্রিম, তারপর এই এগুলো যে আমাদেরকে আচার, তাহলে চিপস, এড়িয়ে এগুলোকে চলতে অ্যাভয়েড করা উচিত। পিৎজা, বার্গার, মেয়োনিজ, মানে অনেকগুলো খাবার, বিশেষ করে অনেক সময় ক্যাফেইনও কিন্তু সেরোটোনিন ভেঙে দেয়। তো এগুলো আমাদেরকে একটু পরিহার করতে হবে। সেরোটোনিন কন্টেনিং ডায়েট নিতে হবে, ডিপ্লেটিং এজেন্টগুলো পরিহার করতে হবে। জি, আমরা আপনার অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। জি। তো আপনার কাছে একটু জানতে চাইবো, বহুল প্রচলিত ডায়লগ, আজকে আমার মন ভালো নেই। আচ্ছা, তাহলে এই মন ভালো রাখার জন্য আসলে আমাদের কি কি করণীয়? দর্শক, আমরা যদি খুব সহজে একদম গুছায় বলতে চাই, যে আমি বারবার করে একটা মেসেজ দিই বর্তমানে, আপনারা রেগুলার এক্সারসাইজ করেন। রিসেন্টলি আমেরিকার অনেকগুলো জার্নালে প্রকাশিত থেকে আমরা দেখতে পাই, যদি আপনি 3 কিলোমিটার পার আওয়ার একটু জগিং টাইপ করে এক্সারসাইজ করতে পারেন, দৌড়াতে পারেন, সকালে 15 মিনিট, বিকালে 15 মিনিট, সপ্তাহে 5 দিন, তাহলে আপনার 3 ধরনের পরিবর্তন হয়। একটা হচ্ছে ইমিডিয়েট, একটা ইন্টারমিডিয়েট এবং লং টার্ম। ইমিডিয়েট আপনার মানে একদম মুহূর্তের মধ্যে আপনার ব্রেইনে দেখা যাবে কি সেরোটোনিন, নরএপিনেফ্রিন, ডোপামিনগুলো জমা হবে এবং আপনার যে কোনো কাজ করার আগ্রহ তৈরি হবে। আর এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট, হচ্ছে আপনার ব্রেনে ভলিউমটা বাড়বে এবং দীর্ঘমেয়াদে আপনার ডিমেনশিয়া কমে যাবে। আপনি দৈনন্দিন একটু কাজের রুটিন তৈরি করুন, ওই রুটিন অনুযায়ী আপনি কাজ করেন, পর্যাপ্ত আপনি ঘুমান, আপনি সবার সাথে ইন্টারাকশন করেন, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেন, একটু খেলাধুলা করেন, মাসে একবার করে আপনি একটু পাহাড়ে বা পর্বতে একটু ঘুরতে যান, যেখানে মাউন্টেনিং করা যায়, এগুলো কিন্তু বিষণ্ণতা কমায়। আপনি আপনার কাজের মধ্যে একটা মনোযোগ বা একটা মজার ঘটনা তৈরি করার চেষ্টা করুন। সবসময় নিজেকে প্রেজেন্ট করুন, একদম অ্যাসার্টিভভাবে, দৃঢ়ভাবে। কখনো কোনো বিষণ্ণতার উপাদান আসলে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে জানান, পরিবারকে জানান বা ডক্টরকে অবহিত করুন। আপনি যদি নিয়মিত এক্সারসাইজ করেন, পর্যাপ্ত খাওয়া দাওয়া খেতে পারেন, এবং অ্যাট লাস্ট আমাকে বলতেই হয় যে কোনো ধরনের নেশা অবশ্যই নেওয়া যাবে না। এইসব সিগারেট বা অ্যালকোহল, এগুলোকে অবশ্যই পরিহার করা উচিত। এবং সবার সাথে যোগাযোগ বাড়ানো এবং ডিভাইস আসক্তি কমানো সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা এত বেশি ডিভাইসের প্রতি আসক্তি হয়ে গেছি যে আমরা আসলে নর্মাল ইন্টারাকশনই করি না। আপনি ছুটির দিনে একটু ঘুরতে যান এবং ধর্মীয় কাজে নিজেকে একটু আগ্রহী করে তুলুন, তখনই দেখবেন আপনার অনেক ভালো লাগতেছে এবং সব কিছু থেকে হয়তো আপনি নিজেকে তুলে ধরতে পারবেন। জি, ধন্যবাদ। আজ এখানে শেষ করতে হচ্ছে। আমাদের অনুষ্ঠানে এসে আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম মানসিক রোগ বিষয়ে ডাক্তার পরাগ দে, কনসালটেন্ট সাইকিয়াট্রি, চট্টগ্রাম মেডিকেল কলেজ। সুপ্রিয় দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।